This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুভজিৎ, আজ ফুটবল শহীদ দিবস, আর আজকের দিনে একটা খবর এমন প্রকাশ্যে এলো না যা আপনাদের দেখাতেই হবে। ময়দানের খবর দেখুন। মানে আজ ৪৫ বছর আগে আজকের দিনেতেই আমরা দেখেছিলাম ইডেন গার্ডেন্সে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ চলাকালীন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্যালারি বিশৃঙ্খলার ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১৬ জন ফুটবল প্রেমীর। কিন্তু আজকের দিনই একটা ঘটনার কথা আপনাদের না বললেই নয়, যার সূত্রপাত ফুটবল মাঠে। যে ঘটনা রাজ্য জুড়ে এই মুহূর্তে তোলপাড় ফেলে দিয়েছে, যে ঘটনার সঙ্গে রাজ্য রাজনীতিও জুড়ে গিয়েছে। খেলা হবে দিবসের আগে ভীষণ রকমেরই খেলা হয়ে গেল মেদিনীপুরের মাঠে। রেফারিকে লাথি মেরে শ্রীঘরে তৃণমূলের পুরপ্রধানের ভাইপো। ময়দানি লজ্জার দৃশ্য ভাইরাল। মাথা হেট ফুটবল প্রেমী বাঙালির। মেদিনীপুর শহরের এই মাঠেই খেলা হচ্ছিল গতকাল। ফুটবল প্রতিযোগিতা হচ্ছিল মদন মোহন খান ও বিজন বালা খান স্মৃতি মেদিনীপুর সকার চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবার ২৮তম বর্ষে পদার্পণ করেছে। আর এই খেলাকে সামনে রেখেই এই মাঠেই গতকাল রাতে রেফারিকে লাথি মারার মতো অভিযোগ ওঠে, যা ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। রাজা খানের এক আর এগেন্সে এক। ডিসিশন নেওয়ার সাথে সাথে রাজা খান আমাকে মেরেছিল। হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত, সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না। ভিডিওয়ে দেখা যাচ্ছে মাঠে ঢুকেই রেফারিকে সজোরে লাথি মারলেন সাদা টি শার্ট পরা এক ব্যক্তি। তারপর ধাক্কাধাক্কি। ফুটবল প্রেমী দর্শকদেরও পেটানোর অভিযোগ দায়ের হয়েছে থানায়। খেলা দেখতে গেছিলাম তো বুঝতে পারিনি, তখন রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল। আমরা দেখতে গেছিলাম, দিয়ে এসে করে আমাকেও বুঝলো শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছে ৪-৫ জন মিলে। যিনি মারধর করছেন স্থানীয় বাসিন্দারা তাকে রাজা খান নামে চেনেন। তিনি মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খানের ভাইপো। লোকে বলে বিধায়কেরও ঘনিষ্ঠ। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা অত্যন্ত অন্যায়। যে এই ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া উচিত। বিতর্কের মুখে পুলিশ রাজাকে গ্রেপ্তার করেছে, কিন্তু জল গড়িয়েছে অনেক দূর। দাদা কিছু বলবে? খেলার মধ্যে হয়ে গেছে আর আপনি কি একটু অনুতপ্ত হয়েছেন? ভুল হয়ে গেছে। দাদা কিছু বলবে? খেলার মধ্যে হয়ে গেছে আর আপনি কি একটু অনুতপ্ত হয়েছেন? ভুল হয়ে গেছে। রাজার কৃত্তিতে রাজনৈতিক মহলে হইচই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় তপশিলি জাতি উপজাতির অত্যাচার প্রতিরোধ আইন ১৯৮৯ এবং ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। বিধায়ক সুজয় হাজরা দিনের নায়ের ঘনিষ্ঠ হলে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে। এসটি সমাজের উপর আঘাত আমরা কোনোভাবে মানব না। শিক্ষক সমাজের উপরে আঘাত কোনোভাবে মানব না। রাজাকে এদিন আদালতে তোলা হলে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কোনো কি পোয়া কেস দেওয়া হয়েছে? না, পোয়া নেই, এতে ৩০৭ এগুলোই রয়েছে। মোট কতগুলো ধারা দেওয়া হয়েছে? কটা ৪-৫টা ধারা রয়েছে। রবিবার ডুরান্ডের ডার্বি, মাঠে নামবে মোহনবাগান ইস্ট বেঙ্গল। তার আগে ফুটবলকে ঘিরে এমন উত্তাপ, রাজার কৃত্তিতে এই খেলায় সেম সাইড গোল খেয়ে গেল শাসক দলে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর শর্মিষ্ঠা, এই মুহূর্তে যে খবর থেকে নজর পাচ্ছি আমরা শহর কলকাতায় ভর সন্ধ্যেবেলা খুন। শহর কলকাতায় ভর সন্ধ্যেবেলা খুন হয়েছে প্রিন্সেপ ঘাটে ২ নম্বর প্ল্যাটফর্মে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ব্লার করে দেখাতে বাধ্য হচ্ছি। ডিটেল নেব আগে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, কি ঘটেছে?
দেখো একেবারে যে প্রিন্সেপ ঘাটের যে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একজনের দেহ পড়ে থাকতে দেখা যায় এবং যখনই পুলিশের নজরে আসে তখনই রেল পুলিশ ঘটনাস্থলে আসে, এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং কোনো সাড়া দিচ্ছে না। তারপরে কিন্তু সেখানে দেখা যায় যে তার কাছে একটি একেবারে ঘড়ি এবং একটি কাঁচি পাওয়া যায়, কিন্তু আশপাশে কেউ ছিল না এবং এই ব্যক্তির নাম পরিচয় জানা যাচ্ছে না। এখনও পর্যন্ত যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টা দেখছেন। তোমাকে ঘটনাস্থলটা তুমি দেখতে পাচ্ছ যে একেবারে রক্ত অবস্থায় রয়েছে এবং এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু স্টেশন, তাই প্রচুর লোকের যাতায়াত থাকে এবং সেই জন্য বোঝা যাচ্ছে না। যদিও সিসি ক্যামেরা যেগুলো রয়েছে স্টেশনের আশপাশে সেগুলো পরবর্তীকালে খতিয়ে দেখা হবে, এমনটাই পুলিশ তরফে জানা যাচ্ছে এবং দেহটিকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। মূলত ময়নাতদন্তের পরে কিন্তু মৃত্যুর কারণটা স্পষ্ট হবে এবং সব মিলে কিন্তু এখনও পর্যন্ত একদিকে রেল পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ, তারা কিন্তু মূলত জানার চেষ্টা করছে যে এই ব্যক্তি কিভাবে এলো এবং শুধু তাই নয় যে পুরো বিষয়টা কিন্তু জানার চেষ্টা হচ্ছে। একটু আচ্ছা স্যার, আপনাকে একটু জিজ্ঞাসা করবে মূলত কি দেখলেন বা কি বুঝলেন? আমি অন ডিউটি স্টেশন মাস্টার, আমাকে ফোনে করে যে এরকম একটা ডেড বডি এখানে পড়ে আছে। তো আমি রীতিমতো অ্যাটেন্ড করেছি, এসে জিআরপিকে খবর দিয়েছি। বাকি তো দেখলেন এখানে এসে জিআরপি এসে বডিটাকে রিলিজ করবে। এটা কখন থেকে পড়ে রয়েছে? এটা কি মার্ডার? এটা কি কটার সময়? না, এটা বলতে পারবো না। বডিটা আমি যখন আসি তখন দেখলাম অ্যাজ ইট ইজ পড়ে আছে, আপনারা যেমন দেখেছেন। আমি তখন এসেছিলাম মোটামুটি 4:10-15 নাগাদ। আমি এসে দেখলাম ওইভাবে পড়ে আছে। আপনাকে স্টেশন মাস্টার কখন ফোন করলেন? আপনি কখন এলেন? আমাকে মোটামুটি 3:45 নাগাদ, আমি 4:10 নাগাদ চলে এসেছি। এসে মূলত কি দেখলেন, কি অবস্থায় পড়ে রয়েছে বডিটা? আপনারা কি বডি তোলার আগে দেখেছেন পজিশনটা? হ্যাঁ, ওইভাবেই ছিল, মানে এই জাস্ট নিচে শোয়ানো অবস্থায় ছিল, এইভাবেই দেখেছি আমি। স্ট্যাবিং রয়েছে 4:45 নাগাদ ফোন। পুলিশ এসেছেন, পুলিশের অধিকার, আমরা আরপিএফ, তো আমরা যে পোস্ট এটা অ্যাকচুয়াল পঞ্চনামা করি না, এটা পুলিশের পার্টি, আমি আরপিএফ। আচ্ছা, এখান দিয়ে তো ট্রেন বোধহয় অনবরত গেছে। ট্রেন লাস্ট কখন গেছে? ট্রেন লাস্ট কখন এর লাস্ট বলেছেন? মানে এই আপনি যখন এলেন তারপর কি ট্রেন গেছে এখান থেকে? আমি যখন, হ্যাঁ, তারপরে ট্রেন গেছে। না, 4:45 আগে কখন ট্রেন? নিশ্চয়ই এই ব্যক্তির নাম পরিচয় কিছু জানাবেন, যেহেতু নাম পরিচয় জানা যায়। সিসি ক্যামেরা দেখে পরবর্তীকালে নিশ্চয়ই আপনারা একদম ইনভেস্টিগেশন হবে, পরে পুলিশ ইনভেস্টিগেশন করবেন, মানে এটা তো জিআরপি আন্ডারে, জিআরপি ইনভেস্টিগেশন করে পরে জানতে পারবেন। তুমি বুঝতেই পারছো যে পরবর্তীকালে তদন্ত করে পুরো বিষয়টা জানা যাবে। কিন্তু এই আশেপাশে অনেক দোকান আছে, এই শনিবার রোববার ওখানে গিজগিজ করে লোকজন। দেখো, তোমাকে আমি মূলত জায়গাটা একবার দেখানোর চেষ্টা করছি। এটা হলো স্টেশন আর ঘটনাস্থল। এর আশপাশে কিন্তু যারা মূলত ট্রেন ধরার জন্য তারাই আসেন। দোকানগুলো কিন্তু একেবারে প্রিন্সেপঘাট স্টেশনের একেবারে দূরের দিকে এবং তারা কতটা কি দেখেছেন তাদের সঙ্গে আমরা প্রাথমিকভাবে কথা বলেছিলাম। তারা খবর পেয়ে যখন এসেছিলেন তখন দেখছেন দেহ পড়ে রয়েছে, পুলিশ দেখে তারা কেউ এখানে দাঁড়াননি। স্বাভাবিকভাবেই কিন্তু বলা যায় যে দাদা, আপনি কি এখানকার স্থানীয়? না, স্থানীয় নেই, मैं झारखंड से। আপনি এখানে কি করতেছেন? আপনি এখানে কি ছিলেন অনেকক্ষণ ধরে? अभी तक थे बॉडी जब इधर? नहीं, मैं जस्ट आया हूँ, अभी जस्ट आया हूँ। বুঝতেই পারছো যে যারা মূলত এখানে ছিলেন তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলার চেষ্টা করছে প্রাথমিকভাবে, কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে ব্যক্তি এখানে দেহ পাওয়া গেছে সেই ব্যক্তির নাম পরিচয় জানা যাচ্ছে না। কিন্তু সেই ব্যক্তি এরমভাবে রক্তাক্ত অবস্থায় কীভাবে পড়ে রইল সেটাও কিন্তু পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশের তথ্যে কিন্তু যে একাধিক যে তাদের যে কাগজ যে প্রসিডিংসগুলো থাকে সেগুলো কিন্তু করার চেষ্টা করা হচ্ছে এবং সব মিলে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ব্যক্তি কিভাবে এলো তার কারণ যেহেতু স্টেশন, প্রচুর লোকের আনাগোনা, আর সেই জন্য এইখানে যে সিসি ক্যামেরা রয়েছে সেটা পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে তারা খতিয়ে দেখবে যে এই ব্যক্তির নাম পরিচয় কি, সে কোথা থেকেই বা এলো। সব মিলে কিন্তু এখনো পর্যন্ত ময়নাতদন্তের পরে কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একদম আমরা পরে খবরের দিকে, পরের ইস্যু দিকে এবার একটু নজর রাখি, যেখানে ভাঙন ঠেকাতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে। সাগর তীরে ব্যাপক অশান্তি, ঠিকাদারের সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেন বিজেপি নেতাও। গঙ্গাসাগরে ভয়ঙ্কর ভাঙন রুখতে বন্ধ করতে হবে কাটমানি, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চানোর অভিযোগে সরব তৃণমূল। সাগর তটে তুমুল ঝগড়া,
ঠিকাদারের সঙ্গে বিজেপি নেতার তর্কাতর্কি। ভাঙন সংকটের মুখে দাঁড়িয়ে থাকা গঙ্গাসাগরের পাড় বাঁধা নিয়ে ব্যাপক অশান্তি। এখানে যে পরিস্থিতি, যে কোনো দিন কপিলমুনি মন্দিরও নদীর গর্ভে চলে যেতে পারে। কন্ট্রাক্টরদের জন্য আজকের এই পরিস্থিতি। এখানকার বালি নিয়ে এখানেই দেওয়া হচ্ছে, এখানকার মাটি নিয়ে এখানে দেওয়া হচ্ছে, মানে একদম নিম্নমানের কাজ চলছে এখানে। দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্তে গঙ্গাসাগর। এখানেই রয়েছে কপিল মুনির আশ্রম। প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে। রাজ্য সরকারও একাধিক উদ্যোগ নিয়েছে সাগরে, কিন্তু গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝাপটায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাগরতট। কংক্রিটের রাস্তা, ইলেকট্রিক পোস্ট তলিয়ে গেছে সমুদ্র গর্ভে। কপিল মুনির আশ্রমের সামনেও শোচনীয় পরিস্থিতি। তাই সেচ দপ্তরের উদ্যোগে মেরামতির কাজ চলছে, কিন্তু তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এখানকার কিছু বিজেপির লোকেরা না জেনে না বুঝে ওরকম একটি জায়গায় গিয়ে উন্নয়নটা বন্ধ করার জন্য চিন্তা করছে। প্রশাসনের হস্তক্ষেপে ওই কাজ প্রায় শেষের দিকে কাজ চলছে এখন দ্রুততার সঙ্গে। সেচ দপ্তর যে ঠিকাদারকে বাঁধ মেরামতির দায়িত্ব দিয়েছে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। তবে এই ইস্যুকে সামনে রেখে সুর চড়িয়েছে বিজেপি। এই রাজ্য সরকার গঙ্গাসাগর আর কপিলমুনিকে রক্ষা করার জন্য কি পরিকল্পনা আছে এখনো সাগরদ্বীপ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুলে এরা বলতে পারেন। মানসিকতার এখন কাটমানি খাবো না, তবেই গিয়ে সাগরদ্বীপ যদি টেকানো যায় বা কপিলমুনিকে রক্ষা করা যায়। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব স্থানীয় বিধায়ক ও সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী। নেদারল্যান্ডেরও টেকনোলজিরা এসেছিল, তারা সেই জায়গাতে বলছে যে বর্তমান যে টেকনোলজি সেই টেকনোলজি এই দ্বারা হবে না। এই নেদারল্যান্ড টেকনোলজিতে করতে গেলে কেন্দ্রীয় সরকার একটা ছাড়পত্র লাগে, সেটাও তারা ছাড়পত্র দিচ্ছে না। কয়েক বছর আগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তরফে সুন্দরবনকে বিপন্ন বাস্তুতন্ত্র বলে চিহ্নিত করা হয়। এই আবহেই নেদারল্যান্ডস থেকে বিশেষজ্ঞ দল এসে সাগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে, কিন্তু স্থায়ী সমাধান না করলে সাগরদ্বীপ ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ 24 পরগনা থেকে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণ 24 পরগনার পর এবার উত্তর 24 পরগনার দিকে নজর রাখবো। হাসনাবাদে হেনস্থার শিকার বিজেপি কর্মীর পরিবার। অভিযোগ, ইচ্ছে করে বিজেপি কর্মীর বাড়ি ঢোকার রাস্তা আটকে অস্থায়ী পার্টি অফিস করেছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল দাবি করছে ওই জমি অন্য ব্যক্তির, সেই ব্যক্তি জমি তাদেরকে দিয়েছে। রাস্তার মাঝখানে ত্রিপলের ছাউনি দিয়ে তৃণমূলের পার্টি অফিস। অভিযোগ, তাও আবার বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার রাস্তা আটকে, যা ঘিরে উত্তর 24 পরগনার হাসনাবাদের খাঁ পুকুরে তুঙ্গের রাজনৈতিক তরজা। এখন আমরা বিজেপি করি, তার জন্য টিএমসির কিছু হচ্ছে গিয়ে ছেড়ে দিলে এসে এইখানে আটকে দেয়। বিজেপি কর্মী শচীন দাসের পরিবারের অভিযোগ, বিজেপি করে বলে তৃণমূলের কর্মীরা পার্টি অফিসের নাম করে রাস্তা আটকে বেড়া দিয়ে দিয়েছে, তারপর পতাকা টাঙিয়ে পার্টি অফিস করেছে। অভিযোগ, বিকল্প রাস্তা না থাকায় বাড়ির বাইরেও বেরোতে পারছেন না তারা। চরম দুর্ভোগে পড়েছেন তারা। আমরা বিজেপি পার্টি করি, তার থেকে এরা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপরে চাপ দিচ্ছে। এখানে পার্টি অফিস দেখছি, হ্যাঁ ওরা রাত্রের মধ্যে এটা ভেঙে পার্টি অফিস করার জন্য এটাই আমাদের চাপ দিয়েছে। পুরো রাস্তা আটকে দিয়েছে। হ্যাঁ পুরো রাস্তা, কিন্তু এই রাইতিক সম্পত্তিটা কিন্তু আগে ছিল না, এটা এখন বের করেছে। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হচ্ছে না। যদিও তৃণমূলের পাল্টা দাবি, ওই জমি ঋষিকেশ মণ্ডল নামে এক ব্যক্তির, তিনি তাদের পার্টি অফিস করার জন্য জমি দিয়েছেন। থানার থেকে থানার প্রশাসন দাঁড়িয়ে আমিন এনে মেপে এর জায়গা প্রশাসনই বের করে দিয়েছে। এখানে কোনো তৃণমূল যে পার্টি আছে কোনো এর মধ্যে কোনো ইনভলভ নেই। শাসক দলের বিরোধিতা করায় প্রায়শই বিরোধীদের হেনস্থার অভিযোগ ওঠে। এবার বাড়ি থেকে বেরোনোর পথও বন্ধ করে দেওয়ার অভিযোগ। তবে কি গণতন্ত্রের বিরোধীদেরও কোনো জায়গা নেই? সেটাই কি বোঝাতে চাইছে শাসক? উঠছে প্রশ্ন। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার বেগল বেকিং শেষ করতেই হবে। শুভজিৎ আর আমি বিদায় নেব। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH